world hides more than it reveals. আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে ক্লেনের ঘরে ফেরা দিয়ে। মানে আজিকের বাড়ি থেকে বেরিয়ে একটা পাবলিক ক্যারেজ ধরে সে যখন ড্যাফোডিল স্ট্রিটের বাড়িতে পৌঁছালো, দরজা খুলতেই দেখলো ডাইনিং রুমে কেউ একজন বসে আছে। হ্যাঁ, আর স্বাভাবিকভাবেই প্রথমে একটু চমকে গিয়েছিল। হাতে থাকা ছুরিটা তো বেশ শক্ত করেই ধরেছিল সে, একদম, কারণ বাড়িতে তো আর কাউকে দেখার কথা নয়। কিন্তু পরক্ষণে বুঝতে পারলো যে এটা কোনো চোর বা কেউ নয়, বরং তার বাড়ির নতুন পরিচারিকা বেলা। ঠিক, আর বেলা টেবিলের ওপর একটা পুরনো খবরের কাগজ পড়ছিল। এতটাই মগ্ন ছিল যে দরজা খোলার শব্দও সে টেরই পায়নি। ক্লেনকে দেখে তো রীতিমতো চমকে উঠেছিল আর বলতে শুরু করলো যে সকালের কাজ শেষ, শুধু রুটি খাওয়ার জন্য জল গরম হওয়ার অপেক্ষা করছিল আর কি। কিন্তু ক্লেন তাকে বেশ আশ্বস্ত করলো, বলল যে কাজ ঠিকভাবে করলে বাকি সময় সে যা খুশি করতে পারে। হ্যাঁ, এমনকি পুরনো খবরের কাগজগুলোও নিজের ঘরে নিয়ে গিয়ে পড়তে পারে। বেশ উদার একটা মনোভাব, কয় না? অবশ্যই। এরপর ক্লেন বেলাকে বলল দুপুর 1টায় তাকে ডেকে দিতে, আর একটা মেনুর কথাও বলল। 1 কাপ সিফ ব্ল্যাক টি, 2টো নরম সাদা রুটি, একটা গমের টোস্ট আর 1 প্লেট মাখন। এই মেনুটা কিন্তু এমনি এমনি নয়, এর পেছনে একটা কারণ ছিল। ঠিক তাই, এটা ছিল একরকম সেলিব্রেশন। সে সবে মাত্র সিকোয়েন্স 8 ক্লাউন পদে উন্নীত হয়েছে, আর সেই কারণেই একটু ভালো খাবার খাওয়ার সিদ্ধান্ত। সে তো এটাও ঠিক করে নিল যে এখন থেকে তাদের প্রধান খাবার গমের রুটির বদলে সাদা রুটিই হবে। এই যে সে ক্লাউন হলো, এটা তো ওর জীবনে একটা বড় পরিবর্তন, তাই না? শুধু নাম নয়, এর সাথে তো ওর ক্ষমতাও জড়িয়ে আছে। একদম। এই পর্যায়ে সে অসাধারণ শারীরিক নমনীয়তা, ক্ষিপ্রতা আর নিজের মুখের অভিব্যক্তিকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়, যা আমরা পরে দেখব ওর জীবন বাঁচিয়ে দেয়। তার মানে এটা তার নতুন ক্ষমতার পরিচায়ক। আর এই ক্ষমতার পাশাপাশি ওর আর্থিক অবস্থাতেও তো একটা বদল এসেছিল। হ্যাঁ, এসেছিল। ক্লাউন হওয়ার পর ওর হাতে বেশ কিছু টাকা আসে। একটা বেনামি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 300 পাউন্ড জমা ছিল। 300 পাউন্ড সেই সময় তো এটা অনেক টাকা, অনেক। গ্রামে অনেকটা জমি বা ড্যাফোডিল স্ট্রিটের মতো জায়গায় একটা আস্ত বাড়ি কেনা যেত। কিন্তু ক্লিন ঠিক করলো এই টাকাটা সে আপৎকালীন অবস্থার জন্য জমিয়ে রাখবে। বিচক্ষণ সিদ্ধান্ত। এরপর সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে মেডিটেশন শুরু করে, বা ওদের ভাষায় কোজিটেশন। কিন্তু শান্তিতে মন দেওয়ার বদলে ওর মনে পড়ে গেল ওল্ড নীলের সেই ভয়ঙ্কর মৃত্যুর কথা। সেই ঘটনাটা ওকে একটা বড় শিক্ষা দিয়েছিল, তাই না? একদম। ওল্ড নীলের ঘটনাটা ওকে শিখিয়েছিল যে ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ হারানোটা কতটা বাস্তব আর ভয়ঙ্কর হতে পারে। যে শক্তি একজনকে অসাধারণ করে তুলতে পারে, সেই শক্তি নিয়ন্ত্রণের বাইরে গেলে তাকে শেষ করে দিতে পারে। ঠিক এই ভয় আর দায়িত্ববোধ ক্লেনকে আরো অনেক বেশি সতর্ক করে তোলে। অর্থাৎ ক্ষমতা পাওয়ার আনন্দের সাথে সাথেই সেটাকে নিয়ন্ত্রণে রাখার একটা বিরাট মানসিক চাপও তৈরি হয়। আর এই চাপ সামলাতে সে তো শুধু মানসিক প্রস্তুতি নিচ্ছিল না, শারীরিক প্রস্তুতিও শুরু করেছিল। বিকেলে সে তার কমব্যাট লেসনে গিয়েছিল, আর সেখানে তার প্রশিক্ষক গাউভেন, সে তো একেবারে অবাক হয়ে যান। মাত্র 40 মিনিটে ক্লেনের উন্নতি দেখে একজন নতুন ছাত্রের স্তর থেকে সে এমনভাবে পারফর্ম করতে শুরু করে যেন সে 6 মাস ধরে ট্রেনিং নিচ্ছে। তার মানে ওর অতিপ্রাকৃত ক্ষমতাগুলো, এই ক্লাউন হওয়ার ক্ষমতা, সাধারণ প্রশিক্ষণেও ওকে অন্যদের থেকে এগিয়ে রাখছিল। হ্যাঁ, আর গাওয়েন ওকে বলেন যে আসল লড়াইয়ের জন্য প্রস্তুত হতে এখনো 2-3 সপ্তাহ লাগবে। শুধু হাতাহাতি নয়, অস্ত্রশস্ত্র শিখতে হবে। একদম, ছড়ি, চাবুক, ছোড়া, এসব। গাওয়েন ওকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেন। এখানে ঝরানো প্রতিটি ঘামের ফোঁটা ভবিষ্যতে তোমার জীবন বাঁচাতে পারে। কথাটা যে কতটা সত্যি তা ক্লিন খুব তাড়াতাড়ি বুঝতে পারে। আর তার এই পরিশ্রমের ফল তো সে প্রায় সঙ্গে সঙ্গেই পেতে শুরু করে, তাই না? রবিবার সকালে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে গিয়েই তো খবরটা পায়। ঠিক তাই, ক্যাপ্টেন তাকে 2টো দারুণ খবর দেন। 1, পুলিশ বিভাগে ওর পদ প্রবেশনারি ইন্সপেক্টর থেকে সরাসরি ইন্সপেক্টর হয়ে গেছে। আর 2, ওর সাপ্তাহিক বেতন 6 পাউন্ড থেকে বেড়ে সোজা 10 পাউন্ড। এটা একটা বিশাল লাভ। এই মাইনে দিয়ে তো সে 7-8 বছরের মধ্যে রাজধানীতে একটা ভালো বাড়ি কেনার স্বপ্ন দেখতে শুরু করে। দারুণ খবর। পদোন্নতি, মাইনে বৃদ্ধি, মনে হচ্ছে সব ভালোই চলছিল। কিন্তু
আনন্দের রেশ কাটতে না কাটতেই ক্যাপ্টেন ওকে একটা নতুন কেসের কথা জানায়, আর এখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। হ্যাঁ, ক্যাপ্টেন জানায় যে শহরের একজন সংসদ সদস্য মিস্টার মেনার্ড তার নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া গেছেন, আর পুলিশ বিভাগ এই কেসে সাহায্য চাইছে। আর এখানেই ক্লেনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ টিমে একমাত্র ক্লেনই মিডিয়ামশিপ রিচুয়াল করতে পারত, যার মাধ্যমে সে মৃত ব্যক্তির আত্মার সাথে যোগাযোগ করে বা পারিপার্শ্বিক আধ্যাত্মিক চিহ্ন দেখে মৃত্যুর আগের মুহূর্তের ঘটনা জানতে পারে। ঠিক তাই খুনিকে চিহ্নিত করার জন্য তাকেই এই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এটার তো কিছু সীমাবদ্ধতা আছে, তাই না? মানে সময়ের ব্যাপারটা আছে। ক্লিন জানতে পারে যে মিস্টার মেনার্ড আগের দিন রাতে 9টা থেকে 11টার মধ্যে মারা গেছেন। মৃত্যুর পর যত বেশি সময় যায় রিচুয়াল তত কঠিন হয়ে যায়। কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল। সে তো তার নতুন ইন্সপেক্টরের ইউনিফর্ম পরে ঘটনাস্থলের জন্য রওনা হয়, আর সেখানে ওর সাথে দেখা হয় ইন্সপেক্টর টোলের। ইন্সপেক্টর টোল বেশ মোটাসোটা একজন মানুষ। ক্লেনের এত দ্রুত পদোন্নতি দেখে উনি তো মজা করে ঈর্ষাও প্রকাশ করেন। তাদের দুজনকে একসাথে দেখে ক্লেনও মজা করে বলে যে তাদের জুটি দেখলে যে কোনো সার্কাসের দর্শকও হেসে ফেলবে, একজন রোগা আর একজন মোটা। হ্যাঁ হ্যাঁ, বেশ হালকা মেজাজেই এগোচ্ছিল ওরা, কিন্তু কেসের বিবরণটা ছিল বেশ গম্ভীর। টোল জানায় যে মেনার্ডকে একটা গেস্ট রুমের বিছানায় সম্পূর্ণ নগ্ন অবস্থায় পাওয়া গেছে, আর তার স্ত্রী সেই সময় শহরে ছিলেন না। ব্যাপারটা বেশ ঘোরালো। ঘটনাস্থলে পৌঁছে ক্লেন আর সময় নষ্ট করে না, সে সোজা সেই গেস্ট রুমে যায় যেখানে মেনার্ডের মৃতদেহ রাখা ছিল। দরজাটা ভেতর থেকে বন্ধ করে সে তার মিডিয়ামশিপ রিচুয়াল শুরু করে। রিচুয়ালের গভীরে এক অস্পষ্ট কাল্পনিক জগতে সে দেখতে পায় মেনার্ড একজন সুন্দরী মহিলার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত, আর সেই চরম আনন্দের মুহূর্তে সে বুকে হাত দিয়ে মারা যাচ্ছে। তার মানে এটা কোনো খুন নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। আপাতদৃষ্টিতে তাই। রিচুয়াল শেষ করে সে স্বপ্নে দেখা মহিলাটির একটি নিখুঁত পোর্ট্রেট আঁকে। কেসটা প্রায় সমাধান হয়েই গিয়েছিল। সে তার জিনিসপত্র গোছানোর জন্য যেই তার ছড়িটা ধরতে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে। কি ঘটনা? মেনার্ডের মৃতদেহটা ওটা হঠাৎ বিছানায় সোজা হয়ে বসে পড়ে এবং প্লেনের দিকে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক এই মুহূর্তেই প্লেনের ক্লাউন হওয়ার ক্ষমতা ওর জীবন বাঁচায়। ওর নতুন পাওয়া গতি, ক্ষিপ্রতা আর নমনীয়তা, ঠিক এগুলোর কারণেই সে অল্পের জন্য আক্রমণটা এড়াতে পারে। এক লাফে একটা চেয়ারের উপর উঠে পড়ে এবং ছড়ি দিয়ে আঘাত করে জম্বি মেনার্ডকে মাটিতে ফেলে দেয়। কিন্তু সে তো গুলিও করতে পারত, তাই না? সে তো একজন ইন্সপেক্টর, পারত। কিন্তু গুলি করলে মৃতদেহ নষ্ট হয়ে যেত, প্রমাণ লোপাটের ঝুঁকি ছিল। তাই সে অন্য উপায় ভাবল। দুটো চাম ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। প্রথম একটা রিকুইয়েম চাম, যেটা আত্মাকে শান্ত করে, কিন্তু ওটা কাজ করে না। তাহলে সে কি করল? এরপর সে একটা স্লাম্বার চাম ব্যবহার করে, আর সৌভাগ্যবশত দ্বিতীয় চামটা কাজ করে। জম্বি মেনার্ড শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বাবা! এরপর ক্লেইন একটা শুদ্ধিকরণ রিচুয়ালও করে যাতে মেনার্ড আর কোনোভাবেই জেগে উঠতে না পারে। কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই গেল, মৃতদেহটা হঠাৎ জম্বি হলো কেন? হ্যাঁ, সেটাই তো কথা। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। ক্লেইন বুঝতে পারছিল যে জম্বিটা বারবার ওর ইউনিফর্মের বা পকেটে থাকা কোনো একটা জিনিসের দিকে আকৃষ্ট হচ্ছে। সে পকেট থেকে অ্যাজিকের দেওয়া পুরনো তামার বাঁশিটা বের করে, আর তখনই ওর সন্দেহ হয়। সে ডিভিনেশন বা ভবিষ্যৎবাণীর মাধ্যমে তার ধারণাটা নিশ্চিত করে। ডিভিনেশন করে সে নিশ্চিত হয় যে এই বাঁশিটার অশুভ শক্তির জন্যই মৃতদেহটা জম্বিতে পরিণত হয়েছিল। কি কাণ্ড! তার মানে ওর নিজের কাছে এমন একটা জিনিস ছিল যা একটা মৃতদেহকে জাগিয়ে তুলতে পারে। একদম। সে তখনই সিদ্ধান্ত নেয় যে কবরস্থান বা পুরনো দুর্গের মতো জায়গায় এই বাঁশিটার সাথে রাখা একেবারেই নিরাপদ নয়। এরপর সে ঘর থেকে বেরিয়ে ইন্সপেক্টর টোলকে সবটা খুলে বলে, আর মহিলাটির পোর্ট্রেটটা তার হাতে দেয়। টোল তো পোর্ট্রেটটা এক ঝলক দেখেই তাকে চিনে ফেলে, তাই নাকি? কে ছিল সেই মহিলা? তার নাম ম্যাডাম শ্যারন, শহরের সবচেয়ে সুন্দরী এবং জনপ্রিয় বিধবাদের একজন। টোল আরও জানায় যে সে একজন অত্যন্ত প্রভাবশালী মহিলা, যার সাথে সমাজের অনেক বড় বড় লোকের ওঠা বসা আছে। সুতরাং ব্যাপারটা বেশ জটিল। অবশ্যই একজন প্রভাবশালী ব্যক্তিকে জেরা করা সহজ নয়। পুলিশ যখন ম্যাডাম শ্যারনকে জিজ্ঞাসাবাদ করতে যায়, ক্লেম তখন পাশের একটা ঘরে বিশ্রাম নিচ্ছিল। আর এই অবসরে সে তার নতুন ক্লাউন সত্তা নিয়ে ভাবছিল কিভাবে এই ক্ষমতার সাথে মানিয়ে নেওয়ার জন্য তাকে অভিনয় করতে হবে। কারণ ক্ষমতার সাথে একাত্ম না হতে পারলে নিয়ন্ত্রণ হারানোর ভয়টা থেকেই যায়।
সে আবার ডিভিনেশন করে নিশ্চিত হয় যে ম্যানার্ডের মৃত্যুতে ম্যাডাম শ্যারনের কোনো অতিপ্রাকৃত হাত ছিল না। কিন্তু এর পরেই তো আসল নাটকটা শুরু হয়, তাই না? একদম। কিছুক্ষণ পর ক্লেইন বাড়ি থেকে বেরোনোর সময় এক নাটকীয় দৃশ্য দেখে। ম্যানার্ডের সদ্য ফিরে আসা স্ত্রী খুবই চিৎকার করছেন আর ম্যাডাম শ্যারনকে খুনি বলে অভিযোগ করছেন। আর ম্যাডাম শ্যারন, সে এমনভাবে আচরণ করছে যেন সে একটা ভয় পাওয়া অসহায় হরিণ যে মিথ্যে অপবাদে একেবারে ভেঙে পড়েছে। কিন্তু ক্লিনের কাছে তো সত্যিটা জানার একটা বিশেষ উপায় ছিল, মানে ওর স্পিরিট ভিশন। ঠিক ধরেছ, ক্লিন তার স্পিরিট ভিশন ব্যবহার করে, যা দিয়ে সে মানুষের আবেগের আসল রং দেখতে পায়। আর সে যা দেখে তাতে চমকে ওঠে। সে দেখে যে ম্যাডাম শ্যারনের আবেগের রং ঘন নীল, আর নীল রং হলো যুক্তিশীলতা, গণনা আর শান্ত মনোভাবের প্রতীক। তার মানে তার বাইরের ভয় পাওয়া, কান্নাকাটি করা সবটাই নিখুঁত অভিনয়। ক্লেন সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই মহিলা মোটেও সাধারণ নয়। তবে এই কেসটা সামলানোর পাশাপাশি ক্লেনকে কিন্তু তার পুরনো একটা দায়িত্ব পালন করতে হচ্ছিল। পরের দিন সকালে ক্লেন শহরের শুটিং ক্লাবে অ্যাসাইলামের ডাক্তার ড্যাক্সটার গোডেরিয়ানের সাথে দেখা করে হুড ইউজিন নামের সেই মানসিক রোগী সম্পর্কে কথা বলতে। ড্যাক্সটার জানায় যে হুড ইউজিন এখন পুরোপুরি পাগল হয়ে গেছে, তারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্লেন তখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, ইউজিন পুরোপুরি পাগল হওয়ার আগে তার সাথে বাইরের কেউ দেখা করতে আসতো কিনা? ড্যাক্সটার কিছুক্ষণ ভেবে জানায়, একজন ব্যক্তি 3 বার দেখা করতে এসেছিল। সে নিজেকে এল নামে পরিচয় দিত, কিন্তু হুড ইউজিন একবার বলেছিল যে তার আসল নাম ল্যানভাস। ঠিক এই নামটা ক্লেনের তদন্তে একটা নতুন সূত্র যোগ করে। ক্লেন যখন জানতে পারল যে প্রতারক ল্যানভাস হুড ইউজিনের সাথে দেখা করতে গিয়েছিল মানসিক হাসপাতালে, হ্যাঁ মানসিক হাসপাতালে, তখনই তার মধ্যে একটা সন্দেহের দানা বাঁধে। সে ড্যাক্সটার গুইডিয়ান নামের এক ব্যক্তির সাথে কথা বলে জানতে পারে ল্যানভাস জুলাই মাসের শুরুতে শেষবার ইউজিনের সাথে দেখা করেছিল। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা লুকিয়ে আছে। ড্যাক্সটার জানায় হুড ইউজিন একজন সিকোয়েন্স 7 সাইকিয়াট্রিস্ট, মানে ক্ষমতার দিক দিয়ে বেশ উঁচুতে, অনেক উঁচুতে। আর এই পথের বিয়ন্ডাররা নিজেদের কথা বলার আগে খুব ভালোভাবে ভেবেচিন্তে বলে। তাদের প্রত্যেকটা শব্দের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তাহলে ল্যানভাসের নামটা উল্লেখ করার পেছনেও নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য ছিল। ঠিক, হয়তো সে কোনো বিপদের আঁচ পেয়েছিল আর অ্যাসোসিয়েশনকে একটা পরোক্ষ বার্তা দিতে চেয়েছিল। কিন্তু অবাক করা ব্যাপার হলো, ড্যাক্সটার যখন অ্যাসোসিয়েশনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ল্যানভাসের কথা জানায়, তারা কোনো প্রতিক্রিয়াই দেখায়নি। ব্যাপারটা এমন যেন তারা কিছু একটা লুকাতে চাইছে। ক্লেইন আর ড্যাক্সটারও এটাই অনুমান করে যে ইউজিন হয়তো আগে থেকেই জানতো সে পাগল হয়ে যাবে বা মারা যাবে, আর এর সাথে ল্যানভাসের সরাসরি যোগ আছে। এই পরিস্থিতিতে ক্লেইন একটা সম্ভাবনার কথা ভাবে। যদিও একজন উন্মাদ ব্যক্তির সাথে সরাসরি কথা বলা প্রায় অসম্ভব, কিন্তু মিডিয়ামশিপ রিচুয়ালের মাধ্যমে তার আত্মার সাথে যোগাযোগ করা যেতে পারে। ও আচ্ছা, মানে আত্মার সাথে কথা বলা। হ্যাঁ, সে ভাবে এই বিষয়ে ম্যাডাম ডেলির সাহায্য নেওয়া যায় কিনা। এরপর ক্লেন ড্যাক্সটারকে পরামর্শ দেয় সে যেন ইউজিনের চিকিৎসা চালিয়ে যায় এবং অ্যাসোসিয়েশনের ওপর চাপ সৃষ্টি করে, যেটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে গণ্য হবে। একদম ঠিক। একদিকে এই গুরুগম্ভীর তদন্ত, আর অন্যদিকে ক্লেইনের সাধারণ পারিবারিক জীবন। তদন্ত শেষে ক্লান্ত হয়ে যখন সে বাড়ি ফেরে, তখন সে তার বোন মেলিসাকে অন্যমনস্ক অবস্থায় দেখতে পায় আর জানতে পারে তাদের গৃহকর্মী বেলা এক অদ্ভুত নাস্তা বানিয়েছে। হ্যাঁ, তার পরিবারের ঐতিহ্যবাহী রেসিপি অনুযায়ী, মানে আগের রাতে সব উচ্ছিষ্ট খাবার একসাথে মিশিয়ে রুটি দিয়ে রান্না করা। এই ছোট ঘটনাটা ক্লেনের দ্বৈত জীবনের একটা দারুণ চিত্র তুলে ধরে, তাই না? একদিকে ভয়ঙ্কর রহস্য আর অলৌকিক জগৎ, আর অন্যদিকে বাড়িতে এই সাধারণ কিছুটা হাস্যকর ঘটনা। তার ভাই বেনসনও এই খাবার নিয়ে রসিকতা করে। এরপরে ক্লেইন তাদের খুশির খবরটা দেয়, বেতন কয়েক গুণ বেড়ে গেছে। সে অবশ্য পুরোটা জানায় না, নিজের জন্য কিছু টাকা জমিয়ে রাখে। তার ভাই বোন তো খবরটা শুনে হতবাক। মেলিসা তো সাথে সাথে তার বিয়ের জন্য টাকা জমানোর হিসেব করতে শুরু করে দেয়, যা ক্লেনকে কিছুটা অপ্রস্তুত করে ফেলে। এই কথোপকথনটা তাদের সাধারণ মধ্যবিত্ত জীবনের স্বপ্ন আর আকাঙ্ক্ষাগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এরপর রাতে ক্লেন তার ঘরে ম্যাডাম ডেলির দূতের সাথে যোগাযোগ করার জন্য একটা রিচুয়ালের আয়োজন করে।
সে ব্ল্যাক রটেন ফ্লাওয়ার পাউডার আর ফুল মুন এসেন্স অয়েল ব্যবহার করে মন্ত্র উচ্চারণ করে। আর আহ্বানের দৃশ্যটা বেশ আকর্ষণীয়। দেয়ালের ভেতর থেকে একটা স্বচ্ছ অদ্ভুত মুখ বেরিয়ে আসে, যার চোখ, নাক বা ভ্রু কিছুই নেই, শুধু একটা বিশাল মুখ। আর সেই মুখ থেকে একটা লম্বা জিভ বেরিয়ে আসে, যার ডোগায় 5টা আঙুল। এই দূতটাই ম্যাডাম ডেলির বার্তাবাহক। ক্লেইন তার লেখা চিঠিটা দূতের হাতে তুলে দেয় আর দূত সেটা গিলে ফেলে, মিলিয়ে যায়। এই ক্ষমতাটা বেশ সুবিধাজনক, যদিও সবার জন্য নয়। তো টিনগেনের এই রহস্যের সুতোটা একদিকে এগোচ্ছে, আর অন্যদিকে গল্পটা চলে যাচ্ছে ব্যাকল্যান্ডে। হ্যাঁ, রাজধানী ব্যাকল্যান্ডে। সেখানে জিও ডেরেচা আর ফোর্সক্রোল নামে দুজন তদন্তকারী কাজ করছে মিস অড্রের হয়ে। আর তাদের যোগাযোগের মাধ্যমটা কিন্তু বেশ অদ্ভুত। অড্রের পোশাক গোল্ডেন রিট্রিভার সুসি। এই দৃশ্যটা বেশ মজার। সুসি নামের কুকুরটা তার পেটে বাঁধা একটা চামড়ার থলিতে করে বার্তা আদান প্রদান করে। আর সেই থলিটাও কোনো সাধারণ জিনিস নয়, একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের তৈরি। জিও আর ফোর্সকে এটা বেশ অবাক করে। তারা অড্রের কাছ থেকে পাওয়া চিঠি পড়ে এবং নিজেদের তদন্তের রিপোর্ট সুসির মাধ্যমে পাঠিয়ে দেয়। আর তাদের এবারের মিশন হলো রিয়ার অ্যাডমিরাল হারিকেন কুইলাঙ্গোসের খোঁজ করা। এদিকে অড্রে তার ভাইয়ের পাঠানো একটা চিঠি পড়ছে। তবে চিঠির উত্তরে অড্রে যা লেখে তা তৎকালীন লোয়েন রাজ্যের রাজনৈতিক আর অর্থনৈতিক অবস্থার একটা পরিষ্কার চিত্র দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। অড্রে জানায়, গ্রেইন অ্যাক্ট বাতিল হওয়ার পর ফসলের দাম আর জমির ভাড়া দুটোই কমে গেছে, যার ফলে অনেক অভিজাত পরিবার আর্থিক সংকটে পড়েছে। এমনকি ডিউক নেগেনের মতো বিশাল ভূস্বামীর আয়ও বছরে প্রায় 4.5 লক্ষ পাউন্ড কমে গেছে। এই আর্থিক সংকট মেটাতে অনেক অভিজাত তাদের জমি, এমনকি বংশের পুরানো শিল্পকর্ম বিক্রি করে দিই। আর কনজারভেটিভ ও নিউ পার্টি টাকার বিনিময়ে অভিজাত উপাধি বিক্রি করছে। যেমন একজন ধনী ব্যক্তি প্রায় 10 লক্ষ পাউন্ড খরচ করে ব্যারন উপাধি কিনে নিয়েছেন। অড্রে তার ভাইকে জানায় যে এই আইনের ফলে শেষ পর্যন্ত লাভবান হয়েছে শিল্পপতি আর পুঁজিপতিরা। তা কিন্তু অড্রেস স্পেকটেটর ক্ষমতার পরিপক্কতার ইঙ্গিত দেয়। সে এখন শুধু ঘটনা দেখছে না, ঘটনার পেছনের কারণটাও বিশ্লেষণ করতে পারছে। ঠিক আচ্ছা, এবার ফেরা যাক জিও আর ফোর্সের তদন্তে। তারা ডার্ক হোম নামের এক আন্ডারওয়ার্ল্ড লিডারের কাছে যায়, যে শহরের ভবঘুরেদের নিয়ন্ত্রণ করে। কিন্তু তার বাড়িতে পৌঁছে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। বাড়িটার ভেতরে কোনো রক্তের গন্ধ ছিল না, কিন্তু ডার্ক হোমের খণ্ডবিখণ্ড দেহ ঘরের বিভিন্ন জায়গায় সাজানো ছিল। তার কাটা মাথাটা দরজার কাছে পড়েছিল, আর মুখে তখনও সেই বন্ধুত্বপূর্ণ হাসিটা লেগে আছে। এটা স্পষ্টতই কুইলাঙ্গোসের কাজ। সে তার নিষ্ঠুরতার জন্য পরিচিত। হঠাৎ ফোর্সের মনে হয় এটা হয়তো একটা ফাঁদ, কুইলাঙ্গোস হয়তো কাছেই কোথাও লুকিয়ে আছে। আর ঠিক তাই, সে সাথে সাথে জিওকে টেনে নিয়ে তার হাতের একটা মিস্টিক্যাল ব্রেসলেট ব্যবহার করে। ব্রেসলেটের পাথর ব্যবহার করে তারা মুহূর্তের জন্য স্পিরিট ওয়ার্ল্ডে প্রবেশ করে এবং সেখান থেকে টেলিপোর্ট করে কাছের এক কবরস্থানে। আর ঠিক সেই মুহূর্তে কুইলাঙ্গোস ডার্কহোমের বাড়ির দরজায় এসে হাজির হয় এবং তাদের অনুপস্থিতি দেখে অবাক হয়ে বলে, ট্রাভেলার? হ্যাঁ, কারণ সে বুঝতে পারে তার শিকার পালিয়ে গেছে। ট্রাভেলার এক ধরনের বিরল বিয়ন্ডার ক্ষমতা। পালিয়ে আসার পর জিও আর ফোর্স বুঝতে পারে যে কুইলাঙ্গোসের মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে সরাসরি লড়াই করা অসম্ভব। এখানেই জিও একটা চতুর বুদ্ধি বের করে। তারা ডার্কহোমের নৃশংস খুনের খবরটা পুলিশকে জানাবে। পুলিশ তখন এই কেসটা শহরের বিয়ন্ডার সংস্থাগুলোর কাছে হস্তান্তর করবে, যেমন ম্যান্ডেটেড পানিশার্স বা নাইট হক্স। তখন পুরো শহরের শক্তিশালী বিয়ন্ডাররা কুইলাঙ্গোসকে তাড়া করবে। তাদের উদ্দেশ্য তো কুইলাঙ্গোসকে ধরা নয়, শুধু তার অবস্থানটা খুঁজে বের করা। যখন সবাই তাকে খুঁজবে, তখন তার ভুল করার সম্ভাবনা বাড়বে, আর সেই সুযোগটাই তারা নেবে। আর এই সব ঘটনার পর বিকেল 3টায় অড্রে ট্যারো ক্লাবের বৈঠকে যোগ দেয়। এখানে সে মিস্টার ফুল ক্লিন, মিস্টার হ্যাংডম্যান এবং মিস্টার সানের সাথে মিলিত হয়। এই গোপন বৈঠকে নিরাপদ পরিবেশে সে ফাইনালি স্বস্তি বোধ করে। অড্রে পুরো ঘটনাটা ক্লাবের সদস্যদের জানায়। কুইলাঙ্গোসের বিপদ, ডার্কহোমের খুন এবং জিও আর ফোর্সের পরিকল্পনা। দ্য হ্যাংডম্যান, যে নিজেও কুইলাঙ্গোসকে খুঁজছে,
ঘটনাটা শুনে বেশ উত্তেজিত হয়ে ওঠে, কারণ তার কাছেও এটা একটা বড় সুযোগ। দ্য হ্যাংড ম্যান তখন মিস্টার ফুলকে অনুরোধ করে সে যদি কুইলাঙ্গোসের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে, মানে সে কোনো মিস্টিক্যাল আইটেম খুঁজছে সেটা যদি জানতে পারে, তবে সে যেন রিচুয়ালের মাধ্যমে মিস্টার ফুলকে জানানোর অনুমতি পায়। ক্লেন অর্থাৎ মিস্টার ফুল ধীরে সুস্থে তার অনুমতি দেয়, আর এর মাধ্যমে ব্যাকল্যান্ডের এই ভয়ঙ্কর জলদস্যুর বিরুদ্ধে এক অদৃশ্য জোট তৈরি হয়ে যায়, যেখানে প্রত্যেকে নিজের উদ্দেশ্য নিয়ে কাজ করছে, কিন্তু তাদের পথ এক জায়গায় এসে মিলে গেছে। টিঙ্গেনের মানসিক হাসপাতালের রহস্য, ব্যাকল্যান্ডের খুন, অভিজাত সমাজের রাজনীতি, সবকিছুই এখন 13 ক্লাবের মাধ্যমে এক বিন্দুতে। গল্পটা শুরু হচ্ছে সেই রহস্যময় কুয়াশার জগতে, যেখানে একটা অদ্ভুত সভা চলছে। একদম টেবিলের মাথায় বসে আছে দ্য ফুল, আর তার সামনে দ্য হ্যাংড ম্যান মানে আলজের। আর সে তো মানে জলদস্যু অ্যাডমিরাল কিলাঙ্গোসের ব্যাপারে সাহায্য পেয়ে একরকম হাফ ছেড়ে বেঁচেছে। হ্যাঁ, আলজেরের দিক থেকে দেখলে এটা একটা বিরাট স্বস্তি, কারণ কিলাঙ্গোসের মতো একজনকে একা সামলানো তো আর সহজ কথা নয়। কিন্তু দ্য ফুল মানে আমাদের প্লেনের মাথায় তখন অন্য একটা হিসাব ঘুরছে। সে শুধু সাহায্য করেই খুশি না, সে আসলে কিলাঙ্গোসের রহস্যের গভীরে যেতে চায়। আর রহস্যটা তো আসলেই বেশ গভীর। একজন সিকোয়েন্স 6 এর জলদস্যু মানে ক্ষমতার দিক থেকে যে খুব একটা উপরে না, সে কিভাবে সিকোয়েন্স 4 এর মতো প্রায় দেবতার সমান শক্তি দেখাচ্ছে? এর পিছনে তো নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। ক্লেন বুঝতে পারছে হয়তো কোনো আর্টিফ্যাক্ট বা কোনো অশুভ শক্তির হাত আছে এর পেছনে, আর এই ধাঁধার সমাধানের জন্য সে ভাবছে মিস্টার অ্যাজিকের কথা। কিন্তু সেটাও তো একটা বিরাট ঝুঁকি, তাই না? অ্যাজিকের স্মৃতিশক্তি নেই, তার ক্ষমতা এখন ঠিক কতটা কিছুই তো জানা নেই। তাকে এই লড়াইয়ে টেনে আনাটা কি ঠিক হবে? এটা আসলেই একটা কঠিন সিদ্ধান্ত। একদিকে কিলাঙ্গোসের মতো একটা নিশ্চিত বিপদ, আর অন্যদিকে মিস্টার অ্যাজিকের মতো অনিশ্চিত সাহায্য। ক্লেন এখানে একটা দোটানার মধ্যে পড়ে গেছে। তবে তার হাতে একটা ট্রাম্প কার্ড আছে, কিন্তু মিস্টার অ্যাজিকের দেওয়া সেই তামার বাঁশিটা একদম এটা একটা ক্যালকুলেটেড রিস্ক আর কি। কেইন ভাবছে অ্যাজিক সরাসরি কিলাঙ্গোসকে হারাতে না পারলেও তার দেওয়া বাঁশিটা অন্তত একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ওই যে ভয়ঙ্কর দূতটা আসে বাঁশি বাজালে, সে অন্তত বিপদের মুহূর্তে সবাইকে বাঁচাতে পারবে। এটা হলো তার প্ল্যান বি। আর এই সব পরিকল্পনার মধ্যেই আলজের একটা নতুন প্রস্তাব নিয়ে আসে, সাহায্যের বিনিময়ে সম্রাট রোজেলের ডায়েরির কয়েকটা পাতা। এটা তো ক্লেনের জন্য একটা জ্যাকপটের মতো। রোজেলের ডায়েরি খুঁজে বেড়ানোই তো তার একটা প্রধান লক্ষ্য। কিন্তু এখানে মজার ব্যাপারটা হলো এটা একটা অসম লেনদেন। কিরকম? আলজেরে তো পাতাগুলো দেবার প্রস্তাব দিচ্ছে, কিন্তু ক্লেনকে বিনিময়ে কি দিতে হবে সেটা এখনো অজানা। আর দ্য ফুল হিসেবে ক্লেনকে তো তার সর্বজ্ঞ ভাবমূর্তিটা বজায় রাখতে হবে। সে তো আর সরাসরি জিজ্ঞেস করতে পারে না বিনিময়ে কি চাও, এতে তার রহস্যময়তা কমে যাবে। তাই সে চুপ করে অপেক্ষা করছে। আর এই টানাপোড়েনের মধ্যে জাস্টিস অড্রে একটা জরুরি অনুরোধ করে। সে তার পরবর্তী স্তরে যাওয়ার জন্য রেইনবো স্যালামান্ডারের পিটুইটারি গ্রন্থি খুঁজছে। আর এই কথাটা শোনার সাথে সাথেই কিন্তু আলজেরের মাথায় অন্য একটা খেলা শুরু হয়ে যায়। একদম সে সুযোগটা লুফে নেয়। সে বলে আমি এনে দেব, কিন্তু শর্ত হলো কিলাঙ্গোসকে খুঁজে বের করতে হবে। এখানে আমরা আলজেরের ধূর্ত চরিত্রটা আবার দেখতে পাই। সে অড্রের প্রয়োজনকে ব্যবহার করে নিজের কাজটা হাসিল করতে চাইছে। আর সবচেয়ে বড় চালটা সে তখনই চালে যখন সে বলে যে ওই বিলুপ্ত প্রায় প্রাণীর দ্বীপের স্থানাঙ্ক শুধু তারই কাছে আছে। এতে সে নিজেকে অপরিহার্য করে তুলল। এখন অড্রে এবং দ্য ফুল দুজনেরই তার সাহায্যের প্রয়োজন হবে। এই এক চালে সে দুজনের কাছেই নিজের গুরুত্ব বাড়িয়ে নিল। এই লেনদেনের পর ক্লেন তার মনোযোগ ঘোরায় দ্য সান অর্থাৎ ডেরিকের দিকে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে শুধু সিটি অফ সিলভারের ধর্মবিশ্বাস সম্পর্কে জানতে চাইছে, কিন্তু এর পেছনে তার আসল উদ্দেশ্যটা কিন্তু অনেক গভীর। সে আসলে বলিদানের আচার সম্পর্কে শিখতে চায়, কিন্তু সে সরাসরি জিজ্ঞেস করে না, কারণ তাতে তার উদ্দেশ্যটা প্রকাশ হয়ে পড়বে। তাই সে প্রথমে তাদের বিশ্বাস নিয়ে কথা শুরু করে। আর ডেরিক যখন বলে যে তারা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, তখনই ক্লেন সেই মোক্ষম প্রশ্নটা করে, তিনি তোমাদের পরিত্যাগ করার পরেও? এই একটা বাক্য আর পুরো সভার পরিবেশটাই বদলে যায়। বিশেষ করে অ্যালজেরের প্রতিক্রিয়াটা দেখার মতো। সে যেন বিদ্যুতের শক খায়, মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। কারণ চার্চের যে গোপন নথিগুলো আছে সেখানে ঈশ্বরের পরিত্যক্ত ভূমির কিংবদন্তি লেখা আছে, যেটা খুব কম লোকই জানে।
আর আলজেরের কাছে এটা একটা বিরাট প্রকাশ। সে বুঝতে পারে দ্য সান সেই কিংবদন্তির ভূমি থেকেই এসছে, আর দ্য ফুল এমন কিছু জানে যা পৃথিবীর প্রায় কেউ জানে না। এই মুহূর্তে আলজেরের মনে দ্য ফুলের প্রতি ভয় এবং সমেহ দুটোই যেন বহুগুণে বেড়ে যায়। আর ডেরিকো দ্য ফুলের এই জ্ঞান অবাক হয়ে যায় এবং তাদের শহরের কিংবদন্তি সত্যি বলে স্বীকার করে। কিভাবে সৃষ্টিকর্তা তাদের পরিত্যাগ করেছেন, অতীতে তারা কিভাবে এক দৈত্য রাজার উপাসনা করত, সব খুলে বলে। এই প্রেক্ষাপটটা তৈরি করার পরই ক্লেন তারা আসল প্রশ্নে আসে, বলিদানের আচার। এবার তার প্রশ্নটা অনেক বেশি স্বাভাবিক শোনায়, যেন সে শুধু তাদের সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাইছে। এরপর ডেরেক তাদের শহরের বলিদানের আচারের বিস্তারিত বর্ণনা দেয়, কিভাবে বন্দি করা দৈত্য বা পাপীদের বলি দেওয়া হয়, ঈশ্বরের পবিত্র নাম উচ্চারণ, নৃত্য, বছরের প্রথম ফসল উৎসর্গ। আর ক্লেন কিন্তু পুরোটা সময় একদম চুপ করে শোনে। তার এই নীরবতাটাই সবচেয়ে অর্থবহ। সে কোনো মন্তব্য করছে না, কোনো প্রশ্নও করছে না, সে শুধু তথ্য শুষে নিচ্ছে। প্রতিটা খুঁটিনাটি, এমনকি জটুন ভাষায় বলা প্রার্থনাগুলো পর্যন্ত সে মুখস্থ করে নিচ্ছে। এটা স্পষ্ট যে এই জ্ঞান সে নিজের কোনো বড় পরিকল্পনার জন্য সংগ্রহ করছে। হয়তো সে নিজেই এই ধরনের কোনো আচার ব্যবহার করার কথা ভাবছে। সভা শেষ হয়, কিন্তু ক্লেইনের আসল কাজ তো এবার শুরু হবে। সে ঘরে ফিরে এমন একটা সিদ্ধান্ত নেয় যা এক কথায় দুঃসাহসিক। সে নিজেকেই তলব করার একটা আচার অনুষ্ঠান করবে। এটা ক্লেইনের চরিত্রের একটা বিরাট পরিবর্তন। এতদিন সে মূলত পরিস্থিতির চাপে পড়ে কাজ করেছে। সিকোয়েন্সার হওয়ার পর থেকে সে তো একের পর এক ঘটনার স্রোতে ভেসে গেছে। এটা প্রথমবার যেখানে সে সক্রিয়ভাবে নিজের ক্ষমতার সীমানা পরীক্ষা করতে যাচ্ছে। সে আর শুধু একজন দর্শক নয়, সে নিজেই এবার রহস্যের স্রষ্টা। আর সেই আচারটাও অসাধারণ। নিজের ঘরকে আধ্যাত্মিকভাবে সুরক্ষিত করে মোমবাতির আলো, ভেষজের গন্ধ আর দানবদের ভাষায় সেই অদ্ভুত মন্ত্র আমি, তারপর হ্যারমিস ভাষায় বলে, আমি আমার নামে তলব করছি। The fool that doesn't belong to this era, the mysterious ruler above the grey fog. এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। সে যা করছে তা হলো বাস্তব জগতের ক্লেইম ধূসর কুয়াশার উপরের জগতের দ্য ফুলকে তলব করছে। মানে সে একই সাথে আহ্বায়ক এবং আহত। ঠিক এই দ্বৈত ভূমিকাটা আধ্যাত্মিকতার জগতে প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এর ফলেই তার সিংহাসনের সামনে সেই রহস্যময় দরজাটা তৈরি হয়, যার ওপর তার নিজস্ব প্রতীক খোদাই করা। আর দরজার ওপারে যাওয়ার অভিজ্ঞতাটা তো আরও অদ্ভুত। এক তীব্র আকর্ষণ শক্তি তাকে ভিতরে টেনে নেয়। যখন তার হুঁশ ফেরে, সে নিজেকে নিজের ঘরের মধ্যে ভাসমান অবস্থায় আবিষ্কার করে। আর তার সামনে তার নিজেরই শরীরটা দাঁড়িয়ে আছে, চোখ দুটো শূন্য। এটা তো প্রায় আত্মার শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। কারণ কুয়াশার জগতে কেবল তার আত্মাই দিয়েছিল, তার শরীরটা বাস্তব জগতেই ছিল। আর এই আত্মারূপেই সে তার নতুন ক্ষমতাগুলো পরীক্ষা করতে শুরু করে। সে উঠতে পারে, যা তাকে একটা অবিশ্বাস্য স্বাধীনতা দেয়। ঘরের মধ্যে সে আনন্দের সাথে চক্কর কাটতে থাকে, কিন্তু একটা বড় সীমাবদ্ধতাও সে আবিষ্কার করে। যখনই সে বইয়ের তাক থেকে একটা নোটবুক ধরতে যায়, তার হাত সেটার মধ্যে দিয়ে চলে যায়। সাধারণ কোনো বস্তু সে স্পর্শ করতে পারছে না। কিন্তু এখানেই আসল চমকটা অপেক্ষা করছিল। সে বুঝতে পারে যে সে শুধুমাত্র বিশেষ আধ্যাত্মিক বস্তু স্পর্শ করতে ও বহন করতে পারে, যেমন মিস্টার অ্যাজিকের তামার বাঁশিটা। যখন সে ওটা স্পর্শ করার চেষ্টা করে, সে সফল হয়। শুধু তাই নয়, বাঁশিটা স্পর্শ করার সাথে সাথে তার আধ্যাত্মিক শক্তি বহুগুণ বেড়ে যায়। এরপর সে আরেকটা জিনিস চেষ্টা করে, ফ্লেয়ারিং সান চার্ম, একটা ঐশ্বরিক কবচ যা সে নিজেই তৈরি করেছিল। ওটা স্পর্শ করতেই তার শরীর এক উষ্ণ আর পবিত্র অনুভূতিতে ভরে ওঠে। এই কবচটা তাকে দিনের আলোতে অশুভ শক্তি থেকে সুরক্ষিত রাখতে পারে। কিন্তু সে একটা সমস্যাও খুঁজে পায়। তামার বাঁশিটির শক্তি শীতল আর ফ্লেয়ারিং সান চার্মের শক্তি উষ্ণ। দুটোই শক্তিশালী, কিন্তু তাদের শক্তি পরস্পর বিরোধী, অনেকটা আগুন আর জলের মতো। তাই দুটোকে একসাথে ব্যবহার করা প্রায় অসম্ভব। এটা তাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ক্ষমতারও নিজস্ব নিয়ম আর সীমাবদ্ধতা আছে। এরপর ক্লেন আরও বড় একটা ঝুঁকি নেয়। সে সিদ্ধান্ত নেয় যে সে এই আত্মারূপেই বাড়ির বাইরে যাবে। ফ্লেয়ারিং সান চার্ম হাতে নিয়ে সে দিনের আলোতে শহরের আকাশে উড়ে বেড়ায়। সাধারণ মানুষ তাকে দেখতে পায় না। এটা তো একটা ভূতের মতো ঘুরে বেড়ানো। এটা শুধু ক্ষমতার প্রদর্শন নয়, শহরের উপর দিয়ে উঠতে গিয়ে সে মানুষের কষ্ট, হতাশা আর বিষণ্ণতা অনুভব করে, বিশেষ করে শিল্পাঞ্চল আর আয়রন ক্রস স্ট্রিটের মতো দরিদ্র এলাকাগুলোতে। এই অনুভূতিগুলো এতটাই তীব্র যে তা প্রায় দৃশ্যমান অন্ধকারের মতো।
এটা তাকে মনে করিয়ে দেয় যে তার এই জাদুকরী জগতের বাইরে একটা কঠিন বাস্তব জগৎ আছে। তার আধ্যাত্মিক শক্তি প্রায় শেষ হয়ে আসে, সে আর বেশিক্ষণ এই অবস্থায় থাকতে পারবে না। কিন্তু বাড়ি ফেরার বদলে সে অন্য একটা চেষ্টা করে। সে ইচ্ছা শক্তি প্রয়োগ করে কুয়াশার জগতে ফিরে যাওয়ার চেষ্টা করে। আর এখানেই ঘটে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটা। এক তীব্র আকর্ষণ তাকে আবার সেই বিশাল প্রাসাদে ফিরিয়ে নিয়ে যায়। আর যখন সে কুয়াশার জগতে পৌঁছায় তখন সে প্রচণ্ড অবাক হয়ে দেখে যে তার হাতে ভৌত ফ্লেয়ারিং সান চার্মটি ধরা আছে। এটা কিভাবে সম্ভব হলো? সে তো আত্মারূপে ছিল, একটা বাস্তব ভৌত বস্তু কিভাবে আধ্যাত্মিক জগতে চলে এলো? এটাই হলো এই পুরো অভিজ্ঞতার সবচেয়ে যুগান্তকারী মুহূর্ত। এর মানে হলো ধূসর কুয়াশার উপরের জগৎটা আর শুধু একটা মানসিক বা আধ্যাত্মিক আশ্রয়স্থল নয়, এটা বাস্তব এবং আধ্যাত্মিক জগতের মধ্যে একটা সেতু। সে বাস্তব জগতের একটা জিনিসকে আধ্যাত্মিক জগতে নিয়ে আসতে পেরেছে। তার মানে ভবিষ্যতে সে হয়তো কোনো বস্তু বা এমনকি কোনো মানুষকেও এই দুই জগতের মধ্যে আনা নেওয়া করতে পারবে। নিঃসন্দেহে এই আবিষ্কারটা তার ক্ষমতার ধারণাকে বদলে দিয়েছে। সে এখন শুধু তথ্যের আদান প্রদান নয়, ভৌত বস্তুরও আদান প্রদান করতে পারবে। এটা তাকে ভবিষ্যতে অবিশ্বাস্য সুবিধা দেবে। এই বিশাল আবিষ্কারের পর পরিশ্রান্ত ক্লেন কিন্তু থেমে থাকে না। না, সে শরীরে ফিরেই মিস্টার অ্যাজিককে চিঠি লিখতে বসে। আর চিঠিতে সে খুব কৌশলে কিলানগোজের বিপলের কথা জানায় এবং একই সাথে বলিদানের আচার নিয়েও কিছু প্রশ্ন করে। এখানেও তার বিচক্ষণতা লক্ষণীয়। সে সরাসরি সাহায্য চাইছে না, সে অ্যাজিককে সতর্ক করার ভান করে ভবিষ্যতের জন্য একটা পথ খুলে রাখছে। যদি সত্যিই বড় বিপদ আসে তখন অ্যাজিককে পাশে পাওয়ার একটা ভিত্তি তৈরি করে রাখল সে। আর চিঠিটা পাঠানোর পদ্ধতিটাও দেখার মতো। তামার বাঁশিটা বাজাতেই ঘরের তাপমাত্রা হুট করে নেমে যায় আর সাদা হাড়গোড় ঝর্ণার মতো উঠে এসে এক বিশাল কঙ্কালের দৈত্যের আকার নেয়। কোনো কথা নেই, শুধু কাজ। সেই বিশাল কঙ্কালটি হাত বাড়িয়ে দেয়, ক্লেইন চিঠিটা তার হাতে ছুঁড়ে দেয়। কঙ্কালটি চিঠিটা ধরে আর পরমুহূর্তেই আবার হাড়গোড়ে পরিণত হয়ে অদৃশ্য হয়ে যায়। পুরো ঘটনাটা ক্লেইনের চরম ক্লান্তি আর তার নতুন ক্ষমতার একটা অদ্ভুত মিশ্রণ। সব কাজ শেষ করে সম্পূর্ণ পরিশ্রান্ত ক্লেইন তার বিছানায় ঢলে পড়ে এবং গভীর ঘুমে তলিয়ে যায়। একদিনের মধ্যে সে অনেক কিছু শিখেছে এবং এমন কিছু আবিষ্কার করেছে যা তার ভবিষ্যৎ চিরদিনের জন্য বদলে দিতে পারে। ক্লেইন নামের এক ব্যক্তি, সে তার ভাই বোনদের সাথে ডিনারের পর বসার ঘরে আরাম করছিল। হ্যাঁ, বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর ঘরের ভেতরে শুধু বইয়ের পাতা উল্টানোর শব্দ আর কলমের একটা খসখস আওয়াজ। খুব শান্ত একটা পরিবেশ। কিন্তু এই নিস্তব্ধতা বেশিক্ষণ থাকেনি। আর যেভাবে সেটা ভাঙল তাতেই বোঝা যায় যে আমরা কোনো সাধারণ গল্পের জগতে নেই। একদম হঠাৎ করে বসার ঘরের সবগুলো গ্যাস বাতি একসাথে দপ করে নিভে গেল, যেন একই সাথে সবগুলোর জ্বালানি ফুরিয়ে গেছে। পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল। আর ঠিক সেই মুহূর্তে ক্লেন অনুভব করল ওর হাতে কেমন যেন ঠান্ডা আর পিচ্ছিল কিছুর স্পর্শ। সে খুব দ্রুত সেই আঙুলগুলোর ফাঁক থেকে ভাঁজ করা চিঠিটা নিয়ে নিল আর সাথে সাথে সেই ভয়ঙ্কর অবয়বটা মিলিয়ে গেল। হ্যাঁ, বাতাসে মিলিয়ে গেল আর ঘরের বাতিগুলো আগের মতো জ্বলে উঠল। ক্লেনের মানসিক স্থিরতা কিন্তু অসাধারণ। সে একদম শান্তভাবে খবরের কাগজের আড়ালে চিঠিটা পড়া শুরু করলো। চিঠিটা এসেছে ডেলি নামের একজন স্পিরিট মিডিয়ামের কাছ থেকে। আর এটা কোনো সাধারণ চিঠি নয়, এটা ছিল একটা সতর্কবার্তা। চিঠিতে জীবিত মানুষের আত্মার সাথে যোগাযোগের পদ্ধতি আর এর বিপদ নিয়ে বিস্তারিত লেখা ছিল। ডেলি মূলত দুটি পথের কথা বলেছেন। এক, নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে জোর করে অন্যের চেতনাকে বশ করা। আর দুই, বিভিন্ন ঔষধ ব্যবহার করে লক্ষ্যকে শান্ত করে তার আত্মার জগতে প্রবেশ করা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা ছিল একজন উন্মাদ বিয়ন্ডারিয়া আত্মার সাথে যোগাযোগের ঝুঁকি নিয়ে সতর্কতা। সে লিখেছে, একজন সাধারণ মানুষের চেতনা যদি একটা শান্ত দ্বীপ হয়, তাহলে একজন উন্মাদ বিয়ন্ডারের চেতনা হলো একটা জীবন্ত আগ্নেয়গিরিসহ দ্বীপ, যার সেই আগ্নেয়গিরির যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। শুধু তাই নয়, সেই বিস্ফোরণ আশেপাশের সব কিছুকে দূষিত করে দেবে। আধ্যাত্মিক জগতে মানসিক অসুস্থতা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটা সংক্রামক, আধ্যাত্মিক ভাইরাস সংক্রমণের মতো। একজন উন্মাদ বিয়ন্ডারের আত্মার সংস্পর্শে এলে
নিজের মানসিক ভারসাম্য হারানোর একটা মারাত্মক ঝুঁকি থাকে। এইরকম একটা ভয়ঙ্কর সতর্ক বার্তা পাওয়ার পর তো আর চুপ করে বসে থাকা যায় না। পরের দিন সকালেই সে তার ক্যাপ্টেন ডান স্মিথের সাথে দেখা করে, আর সে হুড ইউজিন নামের এক মানসিক রোগীর ওপর মিডিয়ামশিপ রিচুয়াল করার অনুমতি চায়। কারণ তার কাছে তথ্য ছিল যে হুড ইউজিন পাগল হওয়ার আগে লেনেভাস নামের এক কুখ্যাত প্রতারকের সাথে নিয়মিত দেখা করত। আর ক্যাপ্টেন ডান স্মিথ, তিনি তো বেশ সতর্ক একজন মানুষ, তিনি কি এত বড় ঝুঁকির অনুমতি দিলেন? প্রথমে একটু দ্বিধায় ছিলেন, কিন্তু লেনেভাসের নামটা শোনার পর তিনি রাজি হয়ে যান। আর ক্যাপ্টেনের এই রাজি হওয়াটা কিন্তু বেশ অবাক করার মতো। এটা প্রমাণ করে লেনেভাসের ব্যাপারটা তাকে কতটা ভাবাচ্ছিল। সে হয়তো সাধারণ প্রতারণার আড়ালে বড় কোনো বিপদ আঁচ করতে পারছিল। তারপর তারা পরিকল্পনা করে খুব ভোরে গোপনে মানসিক আশ্রমে যাবে, ক্লিন রিচুয়াল করবে, আর ক্যাপ্টেন তাকে পাহারা দেবে। পরিকল্পনা মতো ক্লিনকে রিচুয়ালের জন্য প্রয়োজনীয় জিনিস আনতে চাইনিজ গেট নামের এক রহস্যময় দরজার পেছনে যেতে হলো। ভেতরে ঢোকার সাথে সাথে ক্লিন যে তীব্র শীতলতা অনুভব করেছিল তা কোনো সাধারণ ঠান্ডা নয়, এটা আত্মার ওপর চাপ সৃষ্টি করে। সে তার স্পিরিট ভিশন দিয়ে দেখতে পায় পুরো জায়গাটার সূক্ষ্ম কালো রেখায় ঢাকা, যা এক শক্তিশালী সিলিং সিস্টেমের অংশ। মানে ওখানে বেশি সময় থাকলে শরীর আর আত্মা দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। সেখান থেকে ক্লিন 3টে জিনিস সংগ্রহ করে: আমন্থা এক্সট্র্যাক্ট, আই অফ দ্য স্পিরিট এবং সিডেটিভ এজেন্ট। আই অফ দ্য স্পিরিট হলো আধ্যাত্মিক দৃষ্টি খোলার জন্য, আমন্থা এক্সট্র্যাক্ট হলো একটা মাধ্যম যা দুটি আত্মাকে সংযুক্ত করতে সাহায্য করে, আর সিডেটিভ এজেন্ট বা ঘুমের ওষুধটা, ওটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা শুধু হুড ইউজিনকে শান্ত করার জন্য নয়, ক্লিন নিজের ওপরেও এটা প্রয়োগ করে, যাতে সে উন্মাদ আত্মার জগতে প্রবেশ করে নিজের বিচার বুদ্ধি না হারিয়ে ফেলে। এটা ছিল ওর সুরক্ষা কবচ। এরপর ভোরবেলা তারা দুজনে গোপনে মানসিক আশ্রমে প্রবেশ করে। হুড ইউজিনের ঘরের দৃশ্যটা বেশ অদ্ভুত ছিল। হুড জানালার বাইরে চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছিল, আমার কেক কোথায়? ক্লিন কথা বলতে গেলেই সে হিংস্র পশুর মতো আক্রমণ করে বসে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ক্যাপ্টেন তার ক্ষমতা ব্যবহার করে হুডকে একটা স্বপ্নের জগতে পাঠিয়ে শান্ত করে। এটা পরিষ্কার যে হুড শুধু মানসিকভাবে অসুস্থ নয়, তার ভেতরের বিয়ন্ডার সত্তাটা তাকে বিপজ্জনকভাবে হিংস্র করে তুলেছে। এরপর ক্লিন দ্রুত রিচুয়ালের প্রস্তুতি নেয়। মোমবাতি, ভেষজ আর মন্ত্রের মাধ্যমে সে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। তারপর নিজের ওপর সিডেটিভ এজেন্ট প্রয়োগ করে সে হুডের আত্মার জগতে ডুব দেয়। আর সেই জগৎটা ছিল এক কথায় নরক। বিশৃঙ্খল চিন্তার ঘূর্ণি, হাজার হাজার মানুষের ফিসফিসানি আর অসংলগ্ন ভাবনার ঝড়। এই যে হাজার হাজার মানুষের ফিসফিসানি, এটা কি হুডের নিজের ভাঙা মনের প্রতিচ্ছবি, নাকি সে বাইরের কোনো অশুভ সত্তার সাথে সংযুক্ত হয়ে গিয়েছিল? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই বিশৃঙ্খলার মধ্যেই ক্লিন লেনেভাসের একটা স্মৃতি খুঁজে পায়। আর স্মৃতিতে লেনেভাস হুডকে লোভ দেখাচ্ছিল, বলছিল এটা সবচেয়ে খারাপ সময়, কিন্তু এটাই সেরা সময়। সে হুডকে তার ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ পেতে সাহায্য করার আর বিনিময়ে অমরত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল। অমরত্ব, হ্যাঁ। আর এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, লেনেভাস শুধু ক্ষমতার লোভ দেখাচ্ছে না, সে অমরত্বের লোভ দেখাচ্ছে। এটা অরোরা অর্ডারের দর্শনের সাথে সরাসরি জড়িত। মানে তাদের চূড়ান্ত লক্ষ্য হলো ঈশ্বরের মতো অমরত্ব লাভ করা। তাই হুডকে ব্যবহার করা শুধু একটা ছোট কাজ নয়, এটা তাদের ধর্মীয় দর্শনেরই একটা অংশ। লেনেভাস হুডকে একটা ভয়ঙ্কর কাজে সাহায্য করতে বলেছিল। ক্লিন যখনই জানার চেষ্টা করে যে কাজটা কি ছিল, তখনই পুরো আধ্যাত্মিক জগৎ প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। আর হঠাৎ তার সামনে একটা বিশাল অন্ধকার বেদি আবির্ভূত হয়, তার উপর একটা ক্রুশ, যেখানে কাউকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই দৃশ্যটা দেখে ক্লেন বুঝে যায় সে কতটা ভয়াবহ বিপদে পড়েছে। এই উল্টো ক্রুশ ট্রু ক্রিয়েটর নামের এক অশুভ সত্তা আর তার অনুসারী অরোরা অর্ডারের প্রতীক। মানে সে কোনো সাধারণ উন্মাদ রোগীর মনের গভীরে আসেনি, সে সরাসরি এক অশুভ দেবতার উপাসনার কেন্দ্রে পৌঁছে গেছে। বিপদ আঁচ করে ক্লেন এক মুহূর্তও দেরি করে না। আর ঠিক যখন ক্রুশের কালো ছায়াটা ওকে প্রায় ধরেই ফেলছিল, ঠিক সেই মুহূর্তে ও নিজের শরীরে ফিরে আসে। কিন্তু বাস্তবে ফিরে সে যা দেখে তা আরো ভয়ঙ্কর। হুড ইউজিনের শরীরটা পাল্টে যাচ্ছে, তার মুখে কালো আঁশ গজাচ্ছে, চোখগুলো হয়ে উঠছে পশুর মতো হিংস্র।
সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাচ্ছে। এটাই হলো একজন বিয়ন্ডারের সবচেয়ে ভয়াবহ পরিণতি, লুজিং কন্ট্রোল। যখন সে তার ক্ষমতা আর ধরে রাখতে পারে না, তখন সে একটা দানবে পরিণত হয়। সেই মুহূর্তে তার আর ইনসানি অস্তিত্ব থাকে না। আর ক্যাপ্টেন ডান পরিস্থিতি বুঝতে এক মুহূর্তও দেরি করেননি। এক মুহূর্ত না, তিনি নিজের রিভলভার বের করে হুডের মাথায় পরপর 5টা গুলি করেন। কোনো দ্বিধা ছিল না। হুডের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায় আর তার দেহটা মেঝেতে লুটিয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে গলে গিয়ে এক রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হয়। হুডের মৃতদেহ থেকে দুটো জিনিস পাওয়া যায়, কয়েক ডজন কালো আঁশ আর একটা স্ফটিকের মতো নীল হৃৎপিণ্ড। এগুলো নিশ্চয়ই সাধারণ জিনিস নয়, এগুলো হলো একজন নিয়ন্ত্রণ হারানো বিয়ন্ডের ক্যারেক্টারিস্টিক্স। অন্য বিয়ন্ডারদের জন্য এগুলো শক্তিশালী উপাদান হতে পারে, মানে পোষণ বা আধ্যাত্মিক অস্ত্র বানানোর জন্য। এরপর ক্লেন ক্যাপ্টেনকে জানায় যে সে হুডের মনে ট্রু ক্রিয়েটরের প্রতীক দেখেছে। আর তখনই তারা দুজনেই আসল ছবিটা বুঝতে পারে যে প্রতারক লেনেভাস কোনো সাধারণ অপরাধী নয়, সে অরোরা অর্ডারের সদস্য আর টিঙ্গেন শহরে ভয়ঙ্কর কিছু করার পরিকল্পনা করছে। লেনেভাসের প্রতারণাটা ছিল একটা আবরণ মাত্র। এর আড়ালে সে হয়তো অনুসারী সংগ্রহ করছিল বা কোনো বড় ধরনের রিচুয়ালের প্রস্তুতি নিচ্ছিল। ক্লিনের মনে পড়ে যায় অরোরা অর্ডারের এক সদস্যের লেখা চিঠির কথা, যেখানে টিঙ্গেন শহরের সমস্ত মেষশাবককে ঈশ্বরের কাছে উৎসর্গ করার কথা বলা হয়েছিল। এখন মনে হচ্ছে লেনেভাসের পরিকল্পনা সেই ষড়যন্ত্রেরই একটা অংশ ছিল। পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে গেল। এটা আর একটা সাধারণ তদন্ত নয়, এটা এখন পুরো শহরের নিরাপত্তার প্রশ্ন। ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন তিনি শহরে অন্যান্য সংস্থাকে, যেমন ম্যান্ডেটেড পানিশার্স এবং মেশিনারি হাইভ মাইন্ডকে সাথে নিয়ে লেনেভাসের সাথে জড়িত সবাইকে খুঁজে বের করবেন। এই ঘটনাটা ক্লেনের যাত্রাকে এক নতুন মোড় দেয়। সে শুধু একটা রহস্য সমাধান করতে গিয়ে এক বিশাল ষড়যন্ত্রের জাল উন্মোচন করে ফেলেছে, যার শিকড় অনেক গভীরে। ঘটনার পর ক্লেন যখন গাড়িতে করে বাড়ি ফিরছিল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ করে তার চারপাশের দৃশ্য একটা তৈলচিত্রের মতো হয়ে যায়। সময় যেন থমকে গেছে, সবকিছু রং আরো গাঢ়, আরো জীবন্ত হয়ে উঠেছে। এই ঘটনাটা প্রথম বার্তাবাহকের থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রথমটা ছিল বিশৃঙ্খল, হিংস্র, কিন্তু এটা অনেক বেশি নিয়ন্ত্রিত, শৈল্পিক এবং শক্তিশালী। এটা এমন কোনো সত্তার প্রভাবের ইঙ্গিত দেয় যার ক্ষমতা কল্পনার বাইরে। আর ঠিক সেই মুহূর্তে একটা বিশাল সাদা হাড়ের তৈরি হাত গাড়ির জানালার ভেতর দিয়ে ঢুকে একটা চিঠি ফেলে দিয়ে মিলিয়ে যায়। আর সাথে সাথে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি। ক্লেন তার পায়ের কাছে আরও একটা ভাঁজ করা চিঠি দেখতে পায়। রাতের অন্ধকারে টিনগেন শহরের একটা রাস্তায় একটা ঘোড়ার গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলো ক্লেন, হ্যাঁ, আর ওর হাতে একটা চিঠি। চিঠিটা কিন্তু কোনো সাধারণ চিঠি ছিল না, এটা তাকে দিয়ে গেছে এক অশরীরী কঙ্কাল দূত। আর চিঠিটা পাঠিয়েছেন মিস্টার অ্যাজিক, সেই রহস্যময় চরিত্র যার স্মৃতিশক্তি প্রায় নেই বললেই চলে, কিন্তু ক্ষমতা অমছানন। তো ক্লেন বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে চিঠিটা পড়তে শুরু করে। আর চিঠিতেই ছিল আসল খবরটা। মিস্টার অ্যাজিক প্রথমেই সতর্ক করে দেন যে কুখ্যাত রিয়ার অ্যাডমিরাল হারিকেন কিলাঙ্গোস সে বাকলুন শহরে ঢুকে পড়েছে। অ্যাজিক কেইনকে একটা বিশেষ স্যাক্রিফাইস বা আত্মহুতি আচারের পদ্ধতি শিখিয়ে দেন, যেটার মাধ্যমে সে অদৃশ্য জগতের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু এর সাথে একটা বড় সতর্ক বার্তাও ছিল। অ্যাজিক বলেন যে এই ধরনের আচারের সাড়া দেওয়ার সত্তার পরিচয় জানা খুব কঠিন। দুষ্ট আত্মারা প্রায়ই ভালো সেজে ধোকা দেয়, ঠিক যেমন ইন্টারনেটে একটি মেয়ের প্রোফাইলের আড়ালে একজন বিশাল দেহী পুরুষ থাকতে পারে, বা একটা ভিক্টোরিয়ান ধাঁচের ফ্যান্টাসি জগতে ইন্টারনেটের উপমা। এটা তো অসাধারণ। এই উপমাটা বুঝিয়ে দেয় যে অদৃশ্য জগতেও ছলনা বা ডিসেপশন কতটা স্বাভাবিক একটা ব্যাপার। আর এই আচার ব্যবহার করেই ক্লেন নিজের জন্য দ্য ফুল হিসেবে একটা প্রতীক তৈরি করার কথা ভাবছিল। তার মনে পড়ে ওই ধূসর কুয়াশার উপরের জগতে তার সিংহাসনের পেছনের প্রতীকটার কথা, একটা পিউপিলবিহীন চোখ আর কিছু বিকৃত রেখা, যা গোপনীয়তা আর পরিবর্তনের প্রতীক। ক্লেন শুধু ক্ষমতা পাচ্ছে না, সে নিজের জন্য একটা আইডেন্টিটি তৈরি করছে। তো একদিকে ক্লেন যখন টিনগেনে বসে এইসব তত্ত্ব শিখছে, অন্যদিকে বাকলুন্ডে কিন্তু আসল খেলা শুরু হয়ে গেছে। ঠিক একই সময়ে বাকলুন্ডের হিলস্টেন বড়োতে
কিলানগোস একটা আয়নার সামনে দাঁড়িয়েছিল, আর তার শরীর জুড়ে এক অদ্ভুত পরিবর্তন ঘটছিল। হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যে তার পেশি, ত্বক, এমনকি হাড়ের গঠনও পাল্টে গেল। সে পুরোপুরি অন্য আরেকজন মানুষ হয়ে গেল, ব্যারেন গ্রামের। আর আসল ব্যারেন গ্রামেরকে সে তার ঘাড় মোটকে আলমারিতে ভরে দেয়। কিন্তু এই ক্ষমতাটা সে পায় কোত্থেকে? তার বাঁ হাতের ওই কালো দোস্তানাটা থেকে। ওটার নাম ক্রিপিং হাঙ্গার। ক্রিপিং হাঙ্গার, হ্যাঁ, এটা শুধু রূপ বদলাতেই সাহায্য করে না, এটা তাকে অন্যের কিছু ক্ষমতাও ব্যবহার করতে দেয়। আর এ কারণেই ওকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। জিও ডেরেচা আর ফোর্স ওয়ালের মতো লোকও তো ওকে খুঁজছিল, কিন্তু ওরা দিশেহারা। ওরা জানে কিলাঙ্গোস শহরে আছে, কিন্তু কার রূপে আছে তা জানে না। আর কিলাঙ্গোস ব্যারেন গ্রামিরের রূপ ধরে সোজা ঢুকে পড়েছে শহরের সবচেয়ে বড় পার্টিতে, ডিউক নেগানের বল পার্টিতে। আর এখানেই আমাদের গল্পের তৃতীয় চরিত্র, অড্রে হলের প্রবেশ। অড্রে শহরের একজন অভিজাত তরুণী, কিন্তু সে সাধারণ নয়, তাই না? সে একজন স্পেকটেটর। এই স্পেকটেটর হওয়া মানে তো শুধু ভালো পর্যবেক্ষণ ক্ষমতা থাকা নয়, এটা তার চেয়েও বেশি কিছু, অনেক বেশি। এটা একটা বিশেষ ক্ষমতা যা তাকে মানুষের আবেগের সূক্ষ্ম পরিবর্তন, শারীরিক ভাষার অসঙ্গতি এইগুলো ধরতে সাহায্য করে, যা সাধারণ চোখ হেরিয়ে যাবে। তো পার্টিতে ঘুরতে ঘুরতে অড্রের সাথে দেখা হয় ব্যারন গ্রামিরের, ছদ্মবেশী কিলাঙ্গোসের। আর অড্রের চোখে কিছু অসঙ্গতি ধরা পড়ে, দুটো ছোট কিন্তু মারাত্মক অসঙ্গতি। প্রথমত, সে দেখল ব্যারন গ্রামির, যে আসলে খুব লাজুক স্বভাবের, সে আজ অস্বাভাবিক রকমের আত্মবিশ্বাসী। আর দ্বিতীয়টা ছিল তার পারফিউম। অড্রে খেয়াল করে ব্যারনের শরীর থেকে অ্যাম্বার কোলনের মিডল নোট, তীব্র গন্ধটা আসছে। কিন্তু সে জানতো ব্যারন সবসময় এমনভাবে পারফিউম লাগায় যাতে পার্টিতে আসার পর তার শরীর থেকে শুধু এন্ড নোট বা হালকা সুগন্ধটা পাওয়া যায়। তার মানে একটাই, এই লোকটা কয়েক ঘন্টা আগে পারফিউম লাগায়নি, সে পার্টিতে আসার ঠিক কিছুক্ষণ আগে লাগিয়েছে। অবিশ্বাস্য, একটা পারফিউমের গন্ধের মতো সূক্ষ্ম ডিটেইল। আর এই ছোট অসঙ্গতিটাই অড্রের মনে বিপদের ঘণ্টা বাজিয়ে দেয়। তার সাথে সাথে মনে পড়ে যায় কিলাঙ্গোসের কথা, যার রূপ বদলানোর ক্ষমতা আছে। সে তো আতঙ্কিত হয়ে পড়েছিল নিশ্চয়ই, এবং সে ছুটে যায় তার বাবা কাউন্ট হলের কাছে। কিন্তু সে বুঝতে পারে যে প্রথাগত উপায়ে কাউকে সতর্ক করে লাভ হবে না, তাকে অন্য কারো সাহায্য নিতে হবে। তাই সে প্রাসাদের একটা ছোট প্রার্থনা কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর প্রাচীন হারমিজ ভাষায় প্রার্থনা শুরু করে। যুগের বাইরের দ্য ফুল, আপনি ধূসর কুয়াশার উপরে রহস্যময় শাসক। সে সরাসরি ক্লেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, এই উপাধিগুলো ব্যবহার করে, যা অনেকটা সঠিক নম্বরে ডায়াল করার মতো। আর সেই মুহূর্তে টিনগেনে ক্লেন কি করছিল? সে তো তার ভাই বোনের সাথে থিয়েটারে যাওয়ার প্ল্যান করছিল। হ্যাঁ, কিন্তু হঠাৎই তার কানে একটা ভো ভো শব্দ শুরু হয়। সে বুঝতে পারে কেউ তাকে ডাকছে। সে সাথে সাথে নিজের ঘরে চলে যায়, হ্যাঁ, এবং আধ্যাত্মিক জগতে প্রবেশ করে, ওই ধূসর কুয়াশার ওপরের রাজত্বে। আর সেখানেই সে তার অনুসারী জাস্টিস অড্রের প্রার্থনাটা শুনতে পায়, যেখানে অড্রে তাকে কিলানগোসের উপস্থিতির কথা জানায়। ক্লিন এক মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতিটা বুঝে যায়, আর অড্রেকে একটা ছোট কিন্তু খুব শক্তিশালী উত্তর পাঠায়, আমি অবগত। এই উত্তরটা পেয়ে অড্রের ভয় হয়তো কিছুটা কমে, কিন্তু ক্লেনের কাজ তো এখানেই শেষ হয়নি, তাই না? না, এখানে আসল ব্যাপারটা ঘটে। ক্লেন শুধু বার্তাটা গ্রহণ করেই থামে না, সে অড্রের প্রার্থনার পুরো দৃশ্যটাকে একটা সিনেমার মতো করে তার আরেক অনুসারীর কাছে পাঠিয়ে দেয়, দ্য হ্যান্ডম্যান বা অ্যালগার উইলসনের কাছে। হ্যাঁ, তার ক্লেন টিনগেনে বসে বাকলুন্ডের একটা পার্টি থেকে পাওয়া রিয়েল টাইম ইন্টেলিজেন্স আরেকজনকে পাঠিয়ে দিল। অ্যালগার তখন হলিউইন্ড ক্যাথেড্রালে বসে কিলাঙ্গোসকে নিয়েই রিপোর্ট করছিল। হঠাৎ তার চোখের সামনে ধূসর কুয়াশা দৃশ্যটা ভেসে ওঠে, এবং সে বার্তাটা পেয়ে যায়। আর এক মুহূর্ত দেরি না করে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তা আর্চবিশপ এস স্নেককে খবর দিতে ছুটে যায়। তাহলে এখন কিলাঙ্গোসের বিরুদ্ধে চার্চ অফ দি এভারনাইট গডেসও সতর্ক হয়ে গেছে। ক্লিন এখানেই থামেনি, সে মিস্টার অ্যাজিককেও খবরটা পাঠিয়ে দেয় ওই কঙ্কাল দূতের মাধ্যমে। তার কয়েক মিনিটের মধ্যে শহরের সমস্ত বড় শক্তিকে সে এক সুতোয় বেঁধে ফেলেছে, একদম। আর ওদিকে বল পার্টিতে কিলাঙ্গোস এসবের কিছুই জানে না। সে তার পরিকল্পনা মতো ডিউক নেগানকে হত্যার জন্য এগোচ্ছে। সে ঝাড়বাতির শিকল কেটে দিয়ে পার্টিতে অন্ধকার নামিয়ে আনে এবং ডিউকের উপর আক্রমণ করে। কিন্তু ডিউক নেগান একটু ঘাবড়ালেন না, কারণ তিনিও ততক্ষণে প্রস্তুত ছিলেন। শুধু প্রস্তুত নন, ডিউক নেগান নিজেও একজন অত্যন্ত শক্তিশালী বিয়ন্ডার। কিলাঙ্গোস আক্রমণ করার সাথে সাথে
তিনি হাত তুলে প্রাচীন হার্মিস ভাষায় বলেন, বন্দী হও। সে বুঝতে পারে যে তার পুরো প্ল্যান ফাঁস হয়ে গেছে, কিন্তু খিলাঙ্গোস তো সহজে হার মানার পাত্র নয়। সে তার ট্রিপিং হাঙ্গারের ক্ষমতা ব্যবহার করে পাল্টা আক্রমণ করে। হ্যাঁ, কিন্তু সে এটাও বুঝতে পারে যে তার হাতে সময় খুব কম, চার্চের দল যে কোনো মুহূর্তে এসে পড়বে। তাই সে পালানোর জন্য বিশৃঙ্খলা তৈরি করার সিদ্ধান্ত নেয়। তার শরীর থেকে একটা অদৃশ্য ঢেউ ছড়িয়ে পড়ে, যা পার্টির সাধারণ অতিথিদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করে। সবাই ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করে। আর এই বিশৃঙ্খলার সুযোগে খিলাঙ্গোস ঘূর্ণিঝড়ের মতো গতিতে একটা জানলা ভেঙে বাইরে লাফ দেয় এবং বাতাসের সাহায্যে উড়ে পালিয়ে যায়। আর যখন আর্চবিশপ এস স্নেক আর অ্যালগার তাদের দল নিয়ে পৌঁছায়, তখন অনেক দেরি হয়ে গেছে। তারা শুধু ভাঙা জানালা দেখতে পায়। রিয়ার অ্যাডমিরাল হারিকেন খিলাঙ্গোস আবারও তাদের হাত ফুঁসকে বেরিয়ে গেল।